নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম সারনাথের উপর আলাদা ভিডিও দেব। সেই ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি। বেনারস থেকে গাড়িতে প্রায় ২০-২৫ মিনিটের রাস্তা অতিক্রম করে আপনারা আসতে পারেন সারনাথ। এখানে এসে টিকিট সংগ্রহ করে প্রথমেই দেখে নেবেন মিউজিয়াম। মিউজিয়ামে ভিডিওগ্রাফি এলাও নেই, তাই ভেতরের কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না। তো এই সারনাথে এলে কি কি দেখবেন, কি কি দেখার জিনিস রয়েছে তা আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বারাণসী হলো ৩ ধর্মের জন্মভূমি। এখান থেকে হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই ৩টি ধর্মের উৎপত্তি হয়েছে। গৌতম বুদ্ধের জন্ম বৈশাখী পূর্ণিমার দিন হয়েছিল। ওনার জ্ঞান প্রাপ্তিও বৈশাখী পূর্ণিমার দিন হয়েছিল এবং উনি শরীর ত্যাগ করেছিলেন বৈশাখী পূর্ণিমার দিন। তাই বৈশাখী পূর্ণিমাকে আমরা বৌদ্ধ পূর্ণিমা নামেও জানি। এই সারনাথ হলো বৌদ্ধ ধর্মের জন্মস্থল। এর প্রাচীন নাম ছিল ঋষিপত্তন মিকনাথ। এটি ঋষি পুনিদের তপভূমি ছিল। গৌতম বুদ্ধ প্রথম এখানে উপদেশ দিয়েছিলেন। তারপর থেকে এখানে বৌদ্ধ ধর্মের আস্তে আস্তে ব্যাপক বিস্তৃতি ঘটে। আমরা প্রথম এখানে এসে দেখে নিলাম অশোকান পিলার। এখানে মৌর্য সম্রাট অশোক একটি পিলারের উপর অশোক স্তম্ভ বানিয়েছিলেন, যে অশোক স্তম্ভ আমাদের এখন জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এবং এই যে অশোক স্তম্ভটি, এটি রাখা রয়েছে এখানে মিউজিয়ামে। এইটার উচ্চতা ছিল প্রায় 15.25 মিটার, যেটি বর্তমানে 5টি খণ্ডে এখানে রাখা রয়েছে। এখানে সম্রাট অশোক বৌদ্ধদের প্রথম সংঘের স্মরণে এই পিলারটি বানিয়েছিলেন। এই পিলারে সম্রাট অশোকের আদেশ লেখা রয়েছে। এখানে বুদ্ধ প্রথম উপদেশ দেওয়ার পর 6th সেঞ্চুরি বিসি থেকে 12th সেঞ্চুরি পর্যন্ত এখানে বিরাট বৌদ্ধ ধর্ম বিস্তৃতি ঘটে। কিন্তু 1194 সালে মুসলিম শাসক মোহাম্মদ ঘুরি এবং তার সেনাপতি কুতুবুদ্দিন আইবক বারাণসী আক্রমণ করেন। এই আক্রমণ করার পর প্রথম কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন এবং প্রচুর লুটপাট করেন। অনেক হিন্দু মন্দির ধ্বংস করেন এখানের, এবং তারপর সারনাথ আক্রমণ করে এখানে বৌদ্ধ মঠ মন্দিরগুলি ধ্বংস করেন এবং বৌদ্ধদের হত্যা করেন। বাকি কিছু যারা বেঁচে ছিলেন তারা ভয়ে ওখান থেকে পলায়ন করে। এখন থেকে প্রায় 800 বছর পূর্বেই এখানে বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যায়। এরপর 1194 সাল থেকে 1775 সাল পর্যন্ত এই পুরো সাইটটি মাটির নিচে ছিল। পরবর্তীকালে ব্রিটিশ পুরাতত্ত্ববিদরা এখানে আসেন এবং এই জায়গাটি আবিষ্কার করেন। এখানে পুরো জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গেটে প্রবেশের পূর্বে আপনার কোনো ধরনের খাবার, প্লাস্টিক জাতীয় কোনো জিনিস, প্লাস্টিকের বোতল পর্যন্ত এলাও করবে না। কিন্তু গেটে প্রবেশের পূর্বে আপনার পানীয় জলের ভালো ব্যবস্থা রয়েছে। আর এই সব জিনিস খাবার বা প্লাস্টিক এলাও নেই বলেই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে আপনাকে কিছুক্ষণ পরেই একটু স্তূপ দেখাবো, ধামেকা স্তূপ। এখানে সন্ধে 6:30 নাগাদ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এই সারনাথ হলো বৌদ্ধদের তৃতীয় তীর্থস্থান। ভগবান বুদ্ধের 4টি স্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো লুম্বিনী, যে নেপালে অবস্থিত, যেখানে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধগয়া, যেটা বিহারে অবস্থিত। আর তৃতীয় হলো এই সারনাথ। এখানে রয়েছে পঞ্চায়েত মন্দির। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি বৌদ্ধদের প্রথম দীক্ষাভূমি বলা হয়। এখানে সর্বপ্রথম লোকেরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসী হয়েছিলেন। তাই এই স্থানটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো মূলগন্ধ কুটিবিহার। এটি ছিল এখানে প্রধান মন্দির। এখানে ভগবান বুদ্ধদেব বসতেন এবং ধ্যান করতেন। হিউয়েন-সাংয়ের মতে এই মন্দিরের উচ্চতা ছিল প্রায় 61 মিটার। এটি ছিল এখানের প্রধান মন্দির এবং এই স্থানটিকে ঘিরে অনেক ছোট ছোট রুম ছিল, যেখানে বসে অনেকে ধ্যান করতেন। নেক্সট এখানে যার একটি স্থান রয়েছে সেটি হলো ধামেকা স্তূপ। ভগবান বুদ্ধ 528 বিসিতে তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন। আর ঠিক এর 200 বছর পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর এই স্তূপ বানিয়েছিলেন।
বুদ্ধের উপদেশের ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর, অর্থাৎ তার মৃত্যুর পর, তার অস্থি 8টি স্তূপের নিচে সমাহিত করা হয়েছিল। মনে করা হয় ধামেকা স্তূপ এই 8টি স্তূপের মধ্যে একটি। এই স্তূপের গায়ে খুব সুন্দর সুন্দর নকশা করা রয়েছে। ভগবান বুদ্ধের উপদেশ এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আমরা এখানে বিভিন্ন স্থান দেখার পরে মূল গেট থেকে বেরিয়ে ধর্মপাল রোড ধরে এগিয়ে চললাম। এর পাশেই রয়েছে একটি মন্দির, সেটি হলো জৈন মন্দির একটি। এখানে জৈন তীর্থঙ্কর 11তম জৈন তীর্থঙ্কর শ্রেয়ংসনাথের জন্ম। এখানে তাই একটি জৈন মন্দিরও রয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম মহাবোধি সোসাইটি। আপনারা সারনাথ এলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এখানে দেখার মতো অনেক মন্দির রয়েছে। এরপর আমরা দেখলাম মূলগন্ধ কুটিবিহার। এটিকে অনেকে শ্রীলঙ্কান টেম্পল হিসাবেও বলে, কারণ এটি শ্রীলঙ্কান মঙ্ক অঙ্গারিকা ধর্মপাল তৈরি করেছিলেন 1931 সালে। এটির পেছনের হিস্ট্রি হলো বুদ্ধগয়াতে যে গাছের নিচে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেই গাছের একটি অংশ নিয়ে অশোকের পুত্র এবং কন্যা মহেন্দ্র এবং সংঘমিত্রা তারা গিয়েছিলেন সিংহল দেশে, বর্তমান যেটা এখন শ্রীলঙ্কা নামে পরিচিত। সেই সিংহলে গিয়ে একটি অশ্বত্থ গাছ রোপণ করেছিলেন। সেইখানে আরেকটি অশ্বত্থ গাছের জন্ম হয়। সেই গাছের অংশ নিয়ে শ্রীলঙ্কা থেকে এই অঙ্গারিকা ধর্মপাল আসেন এবং এখানে তিনি গাছটিকে রোপণ করেন এবং তিনি এখানে গড়ে তোলেন মহাবোধি সোসাইটি। এখানে এই মন্দিরটি ছিল খুব সুন্দর। এই মন্দিরের ভিতরের দেওয়ালে প্রমোগেট করেন একজন জাপানিজ আর্টিস্ট মেরি এলিজাবেথ ফস্টার 1932 থেকে 1934 সাল পর্যন্ত। এই যে সুন্দর পেন্টিংটি রয়েছে, এখানে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। আজকের ভিডিওতে আমরা যে লাস্ট সাইটটি দেখব সেটি হলো থাই টেম্পল। এটি ভগবান বুদ্ধের বিশাল একটি স্ট্যাচু। এটি আফগানিস্তানের বামিয়ান থেকে কপি করে বানানো হয়েছে, যেটা তালিবানরা নষ্ট করে দিয়েছে এখন। চলুন তাহলে ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।